দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় রোজায় চোখের যত্ন এবং আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডাক্তার আশরাফ সাঈদ, বিভাগীয় প্রধান চক্ষু বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। থ্যাংক ইউ। সুস্থ চোখ যদি থাকে, দৃষ্টি যদি স্বচ্ছ থাকে, তাহলে ইবাদত আরো প্রশান্তিময় হয়ে যায়। অবশ্যই। যার জন্য আজ আমাদের আলোচনার বিষয়টা আমরা রেখেছি রোজায় চোখের যত্ন। তো প্রথম প্রশ্নটা স্যার আপনাকে করছি যে রমজান সময়টা এখন যে সময়টাতে রয়েছে, মাঝে মাঝে তো দেখা যায় ডিহাইড্রেশন হয়, যেহেতু পানির সমতাটা আমরা ঠিক তেমনভাবে বজায় রাখতে পারি না, সময়ের একটা তারতম্য থাকে এখানে। তাহলে এই যে শুষ্ক চোখের ঝুঁকি যাদের রয়েছে, এই সময়টা কতটুকু বেড়ে যেতে পারে? রমজানে তো আমরা পানি একটু কম খাই, সারাদিন তো পানি খাই না বা আমাদের ধর্মীয় কারণে খেতে পারি না। তাতে করে যে অনেক বেশি অসুবিধা হয় তা না, কারণ আমরা যখন ইফতারের থেকে শুরু করে সেহরি পর্যন্ত পানি খেতে থাকি, তখন পর্যাপ্ত পানি যদি খাওয়া হয় সেইভাবে তেমন কোনো অসুবিধা হয় না। তবে যাদের একটু শুষ্ক চোখের অসুবিধা আছে, তারা নিয়মিত যদি অসুবিধা বোধ করলে একটু চোখের পানি ড্রপ বা আর্টিফিশিয়াল টিয়ার দিতে পারে, এতে তো কোনো অসুবিধা নাই, রোজাতেও কোনো অসুবিধা হয় না। চোখে হচ্ছে সে মানে রোজা ভেঙে যাওয়ার মতো এরকম কোন রকম না, রোজা চোখের ড্রপ দিলে রোজা ভাঙে না। দেখেন যে আমরা তো কম করে 5 বার অজু করি, আমরা অজু করার সময় তো আমাদের চোখে পানি যাচ্ছে, সেই পানিটা ঠিকই আমাদের নেত্রনালী দিয়ে আমাদের গলায় যাচ্ছে, সেখানে কিন্তু আমার রোজা ভাঙছে না। আমরা যখন একটা ড্রপ দিই, ড্রপটা যেহেতু একটা স্বাদ আছে, সেই স্বাদটা আমরা অনুভব করতে পারি গলায়, যে এত সামান্য পরিমাণ যে এতে রোজা ভাঙার কোনো সুযোগই নেই। তারপর এটাও তো একরকম পানি অতটুকুই যাচ্ছে যেটা আমরা অজু করলে যায়। সুতরাং আশা করি এটা কোনো অসুবিধা হয় না। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে এই বিষয়টা একটু পরিষ্কার করে বলবার জন্য। তাহলে কোন লক্ষণগুলো দেখলে আসলে এটাকে খুব গুরুত্ব দেওয়া উচিত? যাদের শুষ্ক চোখের সমস্যা রয়েছে, কোন লক্ষণগুলো থাকলে তাৎক্ষণিক একদম চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? যদি দেখা যায় যে তার চোখটা লাল হয়ে গেছে, চোখ খচখচ করতেছে, আলোর দিকে তাকাতে অসুবিধা হচ্ছে, এইসব অসুবিধা যদি হয়, তবে বুঝতে হবে প্রধানত চোখে কোনো একটা অসুবিধা হচ্ছে। সেটা চোখ শুষ্কতার জন্যও হতে পারে, অন্য কারণেও হতে পারে। কিন্তু সবসময় মাথার মধ্যে এরকম থাকে না যে আমি পানি খাচ্ছি না, আমার একটু শুকায় যাচ্ছে চোখ, এরকম একটা মনের মধ্যে থেকে থাকে। সেই ক্ষেত্রে একবার ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে চোখ লাল হয়ে যাওয়া, বাংলাদেশে এখন যে আবহাওয়া বা ধুলাবালির যে সমস্যাটা রয়েছে, বা যদি বলি ঢাকা শহর এখন হচ্ছে আবহাওয়ার দিক থেকে বা আমাদের যে এনভায়রনমেন্ট, সেটার হচ্ছে যে অবস্থা, তাতে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই অনেক বেশি। তো এই সমস্যার মাঝে আমার যে ধুলোবলির প্রবলেমগুলো রয়েছে, এই সময় অ্যালার্জিক বা কনজাংটিভাইটিসের যে সমস্যা, সেটা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে, একটু তাদের জন্য একটু কিছু পরামর্শ চাচ্ছি আপনার কাছে। যাদের অ্যালার্জি কনজাংটিভাইটিস হয়, তারা অবশ্যই, আমাদের দেশে সবচেয়ে বেশি অ্যালার্জি হয় ধুলাবালি থেকে। ধুলাবালি থেকে তো এই শহরে থেকে ধুলাবালি থেকে প্রতিরোধ করার কোনো সুযোগ নাই। সুতরাং এক্ষেত্রে আমরা কি করতে পারি, ওইটাকে যতটুকু পর্যন্ত এড়ায় চলা যায় তবে কিছুটা প্রোটেক্ট হয়। যেমন আমরা যদি একটা সানগ্লাস ব্যবহার করি বাইরে বের হলে, যে কিছুটা ধুলার প্রকোপ কমলো। আর তারপরেও যদি হয় যে অ্যালার্জি হয়, আমরা অ্যান্টি অ্যালার্জিক ড্রপ ব্যবহার করতে পারি। কিছু অ্যান্টি অ্যালার্জিক ড্রপ তো ওভার দ্য কাউন্টারে পাওয়া যায়, সেগুলো বেনাইন, সেগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, নির্ভয়ে সেগুলো ব্যবহার করা যায়। তো ব্যবহার ওইভাবেই চলতে হবে, মোটামুটি চেক অ্যান্ড ব্যালেন্স করে চলতে হবে। যখন অসুবিধা হবে তখনই একটু ওষুধ দিতে হবে। তো এই যে কনজাংটিভাইটিসের প্রবলেম যাদের এত বেশি বেড়ে যায়, তাদের ক্ষেত্রে হচ্ছে কোন যে একই প্রশ্ন, যে কোন লক্ষণ থাকলে আসলে একটু চিন্তার বিষয় হয়ে যায় যে কনজাংটিভাইটিসটা যেহেতু চোখের একটা রোগ, আমরা জানি চোখ খুব সেন্সিটিভ একটা অঙ্গ আমাদের, সেই ক্ষেত্রে হচ্ছে একটু চিন্তিত হওয়ার বিষয় আছে বা সতর্ক হওয়ার বিষয় আছে? কনজাংটিভাইটিস হলে সারাক্ষণ যদি আমরা চোখ ডলতে থাকি, অনেক লাল হয়ে যায়, এবং চোখটা যখন একটা অসুস্থতা হয় আরেকটা অসুখ ঢোকার একটা সুযোগ হয়ে যায়। হয়তো অ্যালার্জি কনজাংটিভাইটিস হয়েছে, সে চোখটা একটু দুর্বল আছে, সেখানে হয়তো সহজে আবার একটা ব্যাকটেরিয়া এসে বাধা বাঁধতে পারে। অথবা এত চোখ ডলাডলি করলো, চোখের একটা লেয়ারই হয়তো কর্নিয়ার উঠে গেল কিছুটা, সেখান দিয়ে সহজে আবার আমরা ব্যাকটেরিয়া ইনফেক্টেড হয়ে যেতে পারি। সুতরাং যদি মনে হয় বেশি মাত্রায় কোনো অসুবিধা হচ্ছে, তখন কোনো রিস্ক নেওয়া যাবে না, তখন কোনো হাসপাতালে অথবা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অথবা যে সাধারণভাবে আগে বললাম যে টিয়ার ড্রপ অথবা অ্যান্টি অ্যালার্জিক ড্রপ,
যেগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সেগুলো ব্যবহার করা যেতে পারে। ব্যবহার করে ভালো থাকলে ভালোই থাকা যাবে। স্যার কতদিন পর্যন্ত হচ্ছে এই টিয়ার ড্রপটা নিজে নিজে আমরা ব্যবহার করব, যেহেতু এটা আমরা ওভার দ্য কাউন্টার বা ফার্মেসিগুলোতে গেলেই পাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে কতদিন পর্যন্ত যদি ব্যবহার করে দেখি যে হ্যাঁ ঠিক হয়ে গেছে তাহলে তো হলো, আর যদি না হয় সেক্ষেত্রে তো পরবর্তীতে আসলে শুষ্ক চোখ যেগুলো হয় সেগুলো তো যে একেবারে ভালো হয়ে যাওয়া ওইভাবে কিন্তু ভালো হয় না, নিয়ন্ত্রণ হয়, নিরাময় কিন্তু হয় না। কিন্তু নিয়ন্ত্রণতে থাকতে গেলে দেখা যায় কারো হয়তো 5-6 বার দিতে পারে, কারো হয়তো 2 বার দিলেও হয়। তো এইসব টিয়ার ড্রপগুলোর ক্ষেত্রে একটা ড্রপ খুললে 1 মাসের বেশি ব্যবহার করা যায় না। তো একটা ভালো খবরও এখানে আছে, এখন আমাদের দেশেই তৈরি হচ্ছে ডেইলি ইউজ ড্রপ। একটা ছোট্ট ছোট্ট মিনি সাইজের ড্রপ থাকে, যার মধ্যে 5 বার কি 4 বার দেওয়ার মতন ড্রপ থাকে। সুতরাং এই ড্রপটা মাধ্যমে আমরা বেশি দিন ধরে যদি বড় ড্রপটা যেটা আমরা ভায়ালে পেতাম ব্যবহার করা হতো, তবে দেখা যেত যে ওইটার মাধ্যমেই সংক্রমণ হওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু আমরা যখন ডেইলি ড্রপটা ব্যবহার করি, এটা তো ওইটা নেই। আরেকটা বিষয় আছে, সেটা হলো এই ডেইলিতে ইউজের যে ড্রপগুলো আছে সিঙ্গেল ভায়ালে ছোট ছোটতে বিক্রি করা হয়, সেগুলো প্রিজারভেটিভ নাই। প্রিজারভেটিভ নিজেও হয়তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে, কিছু অ্যালার্জিক প্রবলেম করতে পারে, সেইটা হয় না। সেক্ষেত্রে প্রিজারভেটিভ যেহেতু নেই, সেটা ব্যবহার করা অনেকটাই সেফ, অনেক সেফ। ডায়াবেটিস রোগীদের জন্য চোখের বিষয়টা যখনই আসে তখন সেই রোগীর যদি ডায়াবেটিক রোগগুলো থাকে তখন কিন্তু বিষয়টা আরো বেশি গুরুতর হয়ে যায়। আমরা জানি যে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কিন্তু এই যে অনিয়ন্ত্রিত শর্করা বা ইনসুলিন অথবা হচ্ছে সুগার যেটা ওঠানামা করলে কিন্তু চোখের প্রেসারেও কিন্তু একটা সমস্যা হয়। তো একটু জানতে চাই আপনার কাছে যে ডায়াবেটিক রোগীদের কি কি সমস্যা হয় চোখের? রোজার সময় যদি বলি, রোজার সময় যেটা হয়, আমরা আসলে সারাদিন অভুক্ত থাকার পরে অনেক সময় আর ইফতারের সময় খাবারটাকে ওইভাবে নিয়ন্ত্রণ করা যায় না। সবাই চায় একটুখানি মিষ্টি জাতীয় জিনিস খেতে, হয়তো বাসার সবাই খাচ্ছে, সেই ডায়াবেটিক রোগীটা কেমন করে বা না খেয়ে থাকে, অন্যরাই বা ওনাকে না দিয়ে কেমন করে খায়। সুতরাং আলটিমেটলি একটু খাওয়া হয়েই যায়, ওই সময় একসাথে একটু বেশি পরিমাণ খাওয়াও হয়ে যায়। তো তাতে করে দেখা যায় যে ব্লাড সুগারটা খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে, এবং সেই সাথে সাথে যদি তার ডায়াবেটিসের যে ওষুধপত্র আছে সেগুলা ঠিক মতো না নেওয়া হয়, ইনসুলিনটা না নেওয়া হয়, ওষুধটা খাওয়া না হয়, তাতে করে কিন্তু ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিসটা ডোজের সময় বেশ অনিয়ন্ত্রিত হয়ে গেছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যখন থাকবে তখন তো দৃষ্টিশক্তির তারতম্য হয়ে যাবে। কখনো দেখবে কাছে ভালো দেখছি, কখনো ঝাপসা হয়ে যাচ্ছে, পুরাতন চশমাটায় মনে হচ্ছে ভালো দেখছি, মনে হচ্ছে ভালো দেখছি না, এই জিনিসটাই সবসময় চলতে থাকবে। সুতরাং রোজার সময় ডায়াবেটিক রোগীরা অবশ্যই ইফতারের 2 ঘন্টা পরে একবার ব্লাড সুগারটা করে দেখবে কেমন আছে। সেই অনুযায়ী যদি ওষুধটা একটুখানি অ্যাডজাস্ট করা হয়, তবে দেখা যাবে যে অত বেশি ডায়াবেটিস বাড়ে থাকবে না, এবং তার চোখের অসুবিধাগুলো অসুবিধায় পড়তে হবে না। আর ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে যেটা হয়, যেসব ডায়াবেটিক রোগীদের চোখের জটিলতা আছে, সেই জটিলতাগুলো তো এই মনে করলাম যে 1 মাসই খালি আমি অনিয়ন্ত্রিত থাকবো, তারপর নিয়ন্ত্রণ চলে আসবে, কিন্তু তা তো হবে না। এই ডায়াবেটিসের যে জটিলতাগুলো আছে সেটা তো অনেক র্যাপিডলিও বেড়ে যেতে পারে। সুতরাং আমাদের সব কিছু মিলিয়ে ভালো থাকার একটা চেষ্টা করতে হবে, খাওয়া দাওয়াও যেমন করতে হবে, তার সাথে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টাও করতে হবে। অবশ্যই ডায়াবেটিসের আরেকটা রোগ যেটা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটাকে বলে আর কি। তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, এই রোগটা হচ্ছে কাদের হওয়ার ঝুঁকিটা সবচেয়ে বেশি, বিশেষ করে রমজান মাসটাতে? আপনি যেটা বললেন যে খাবার আসলে নিয়ন্ত্রণ করা যায় না, সারাদিন রোজা রাখার পর খাবারগুলো যখন টেবিলে চলে আসে তখন আসলে কেউ সামলাতে পারে না, সেক্ষেত্রে হচ্ছে কাদের ঝুঁকিটা একটু বেশি থাকছে এখানে? এখানে প্রথমে একটু বলি যে ডায়াবেটিক রোগীদের জন্য একটা খাবার মেনু কিন্তু প্রতিটা ডায়াবেটিক হসপিটাল, যেমন বারডেম হসপিটাল আছে, অন্য ডায়াবেটিস সেন্টার অনেক হসপিটালেরই আছে, আমাদের ইউনাইটেডের হসপিটালের আছে, ডায়াবেটিক বিশেষজ্ঞ আছে, ওনারা কিন্তু একটা খাবার মেনু দিয়ে দেন, চার্ট করে দেন। ওটা যদি মেনে চলা হয় আর ঠিক মতন যদি ওষুধ খাওয়া হয়, কোনো কমপ্লিকেশনের ওইভাবে বাড়ার সুযোগ থাকবে না। তবু যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা হয় সেটা তো আসলে নির্ভর করে ডায়াবেটিস কত দিন আছে, তারপরে আসে ডায়াবেটিক কতটা অনিয়ন্ত্রিত আছে। সময়ের উপরে তো আমাদের কোনো হাত নাই, সুতরাং ডায়াবেটিস কত দিন আছে এটা তো বাদ দিলাম। এরপরে যেটা সেকেন্ডে আসতেছে সেটা হলো কতটা অনিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রিত আছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে তবে তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার মাত্রা অনেক বেড়ে যাবে।
সুতরাং যদি নিয়ন্ত্রণ করে চলা যায়, সেই ডায়াবেটিক রেটিনোপ্যাথি কারো যদি হওয়ারও থাকে, সেটা দেখা যাবে আমরা ডিলে করতে পারবো, অনেক দিন পরে ওইটা আসবে। সুতরাং ডায়াবেটিস জনিত অন্ধত্ব বা দৃষ্টি অসুবিধা হওয়ার হার কিন্তু অনেক কমে যাবে। আচ্ছা স্যার, এই যে নিয়মিত চোখ পরীক্ষা করা বা লেজার বা ইনজেকশন চিকিৎসার ভূমিকা এখানে কতটুকু? নিয়মিত চোখ পরীক্ষা তো যাদের কোনো চোখে অসুখ নাই তাদেরও অন্তত বছরে একবার করা উচিত। সে বুঝতেছে অনেক অসুখ নাই, ধরলাম গ্লুকোমা একটা অসুখ, সেটা তো কোনোদিন মানুষ বুঝেই না যে তার কোনো অসুবিধা আছে। সুতরাং সে তো কোনোদিন ডাক্তারের কাছে আসে না। সে যখন আসে তখন দেখা যায় অসুখটা অনেক বেড়ে গেছে, তার দৃষ্টির অনেক অসুবিধা হয়ে গেছে। সেই জন্য নিয়মিত চক্ষু পরীক্ষা সবারই করা উচিত, অন্তত বছরে একবার। এখন তারপরে আসি যার অসুস্থতা আছে। এখন ডায়াবেটিক রোগী, উচ্চ রক্তচাপ যাদের আছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি গ্লুকোমা আছে, যাদের নিজের গ্লুকোমা আছে বা ইউভিআইটিস আছে, যে অসুখই থাকুক, এরা ডাক্তার বলে দিবে আপনি এতদিন পরে আসবেন। সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 3 মাসও হতে পারে। সুতরাং সেই সব ক্ষেত্রে ওরকম এক একটা গ্যাপ দিয়ে দিয়ে যদি নিয়মিত চোখটা পরীক্ষা করা হয়, তবে সেসব অসুখগুলা একটা মারাত্মক বা একটা খারাপ পর্যায়ে পৌঁছানো থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। স্যার, আপনি তো ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান হিসেবে আছেন, চক্ষু বিভাগে আছেন, তাহলে আপনাদের যে চক্ষু বিভাগটা রয়েছে সেটা কতটুকু অত্যাধুনিক একটু জানতে চাচ্ছি। ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটা বিভাগই অত্যাধুনিক। আচ্ছা। আর চোখের হাসপাতালে আমরা আপাতত এই মুহূর্তে আমরা আউটডোর ফ্যাসিলিটিস রাখছি, আর ইনডোর ফ্যাসিলিটিস খুব শীঘ্রই আমরা শুরু করব। আপনি জানেন যে চোখের চিকিৎসার ক্ষেত্রে যেসব যন্ত্রপাতি আমাদের ব্যবহার করতে হয় সম্পূর্ণটাই আমরা যন্ত্র নির্ভর। সুতরাং সেই সব যন্ত্রগুলা অবশ্যই সব কিছুই আমরা একেবারে অত্যাধুনিক একটা সেন্টার করার চেষ্টা করব এখানে, বা সেন্টার হবে এখানে। সেগুলো মেশিনগুলো ইনস্টল হচ্ছে, আস্তে আস্তে সবগুলাই হবে, হলে আমরা ইনডোরটা চালু করব। আউটডোরে যা যা দরকার সব কিছু আমাদের এখানে আছে, এবং সবচেয়ে আধুনিক চিকিৎসা বলতে যা বুঝাই সেটাই আমাদের এখানে আছে। নিশ্চয়ই। এখন যে প্রশ্নটা করছি স্যার, যে ইবাদত বা রাত জাগার পাশাপাশি আমরা তো দীর্ঘ সময় স্ক্রিনের দিকেও তাকিয়ে থাকি, তো এই যে স্ক্রিন ব্যবহার করলে ডিজিটাল আই স্ট্রেন এটা হওয়ার একটা ঝুঁকি থাকে, সেটা কতটুকু বাড়তে পারে এই সময়টাতে? ডিজিটাল আই স্ট্রেন তো এখন বার্নিং ইস্যু সারা পৃথিবী জুড়ে। হ্যাঁ, আমরা সবাই ডিজিটালাইজ হয়ে গেছি, আমরা তো দেশটাই ডিজিটালাইজ করতে চাই। এখন এই সময় হয় কি, রোজার সময় যে অনেক রোগী আছেন দেখি, তারা কিন্তু মোবাইলে অথবা ট্যাবে কোরআন শরীফ পড়েন এখন। হ্যাঁ, কোরআন শরীফ যে আমাদের বই হিসাবে আমরা যেটা পড়তাম সেই হিসাবে কিন্তু অনেক কমে গেছে। আবার এখন অনেকেই যা একটু আপডেটেড তারা ট্যাবেই পড়ে ফেলতেছেন। এই বইয়ে পড়লে যে অসুবিধাটা হয় না, ট্যাবে কিন্তু সেই অসুবিধাটা হচ্ছে, যে ডিজিটাল অসুবিধা যেটাকে বলছি। তবু পড়তে কোনো অসুবিধা নাই, কিন্তু কথা আছে যেটা গ্যাপ দিতে হবে, যে লাগাতার পড়ে না, যে কিছু সময় গ্যাপ দিয়ে আবার পড়া। আমরা সবসময় বলি 20-20-20, 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে একটা জিনিসের দিকে একটুখানি তাকায় আবার পড়া শুরু করবে। আমাদের চোখে যেসব যন্ত্র দিয়ে আমরা কাছে দেখি, তাদের যদি আমরা কন্টিনিউয়াস কাছেই ফোকাস করে রাখি, ওই সব যন্ত্রগুলা বা ওই সব যে অর্গানগুলো আছে তাদের কার্যকারিতা অনেকটাই কমে আসে আস্তে আস্তে। কারণ যে মেডিটরগুলো দিয়ে তারা কাজ করে সেগুলা ইউজড আপ হয়ে যায়। কাছে দেখতে দেখতে কাছে দেখাটার প্রবণতা একটু বেশি বেড়ে যায়। সুতরাং যখন আমরা একটু গ্যাপ দিয়ে কাজ করব, তখন দেখা যাবে চোখে কোনো অসুবিধা হবে না। ইভেন পড়ালেখা করার সময়ও যদি কোরআন শরীফ সারা রাত ধরে পড়েন কেউ, কোনো প্রবলেম নাই, পড়তে তো হবেই, কিন্তু একটু গ্যাপ দিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ার পর 10টা মিনিট একটু ঘুরে আসলো, আবার এসে আবার বসলো, তবে দেখা যায় কোনো অসুবিধা হবে না। একই কেস মোবাইল দেখার ক্ষেত্রেও, মোবাইলেও কিন্তু একটু গ্যাপ দিয়ে কাজ করতে হবে। কম্পিউটারে যে কাজ করবে, ল্যাপটপে কাজ করবে, তাকেও গ্যাপ দিয়ে কাজ করতে হবে। কিছুক্ষণ পর 1-1.5 ঘন্টা পরে সে একটুখানি গ্যাপ দিয়ে দিবে, আবার এসে কাজ করতে বসবে, চোখে কোনো স্ট্রেইন হবে না, কোনো অসুবিধা হবে না। আর যারা বেশি সময় কন্টিনিউ, যারা চাকরি বাকরি করে, চাকরি যাদের এটাই কাজ, ডেস্কটপেই কাজ বা ল্যাপটপে যাদের কাজ, তারা কিন্তু একটু টিয়ার ড্রপ ব্যবহার করবে, 2-2.5 ঘন্টা পর পর টিয়ার ড্রপ ব্যবহার করবে, করলে সে একেবারে ভালো থাকবে।
আচ্ছা স্যার, এবার একটু শিশুদের নিয়ে একটু কথা বলতে চাই যে আমাদের যে এখনকার ডিজিটাল যুগে ডিজিটাল বাচ্চা যারা রয়েছে তারা কিন্তু মোবাইলে অভ্যস্ত। একদম সকালে ঘুম থেকে উঠার থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তাদের মোবাইল প্রয়োজন হয়। তো এই যে শিশুদের ভবিষ্যৎটা কেমন হবে যদি এরকম অভ্যস্ততা থেকে থাকে? এখন দেখা যায় যে আমরা সবসময় বাচ্চাদের বলি যে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, সারাক্ষণ ট্যাবের মধ্যে থাকে। আমরা সেই সব বাচ্চাদের কি অল্টারনেট কোনো পথ ধরায় দিচ্ছি? না, থাকার জন্য দিচ্ছি না। এখন তাতে করে হচ্ছে কি, সে ট্যাবটাই তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে যায়, সেটা নিয়ে সারা। অন্যদিকে দেখেন যে স্কুল কলেজগুলোতে এখন অনেকটাই এই ডিজিটাল নির্ভর। আগে খাতায় হোমওয়ার্ক লিখে দিত, এখন অনলাইনে হোমওয়ার্ক পাঠায় দেয়। তো সুতরাং আলটিমেটলি দেখা যায় অনেক কিছুই এখন স্কুল থেকে অনলাইনে পাঠায়। বাচ্চাদের তো ওগুলো পড়তেই হচ্ছে। বাচ্চাদের আমি অনেক সময় বলি একটু কম ব্যবহার করলে কি হয়, ও বলে আমি কই বেশি ব্যবহার করি, আমার তো স্কুলের জিনিস দেখতে দেখতেই দিন চলে যায়। সুতরাং এগুলাকে আমরা সব কিছু মেনে নিব, মেনে নিয়েই আমরা একটা রেগুলারাইজড ওয়েতে এটাকে ব্যবহার করার চেষ্টা করব। বাচ্চাদের ক্ষেত্রে যেমন বলি, যদি একটু বিকালে বাইরে নিয়ে যান, একটু ঘুরতে নিয়ে যান, একটু মাঠে নিয়ে যান, একটু বাইরে খেলতে দেন, সেটা একটা হবে। আর আরেকটা হলো বাচ্চাদের যে কোনো একটা পার্টে এনগেজ করতে হবে। ও যদি কোনো কিছুতেই কিছু কাজ না পায়, সে তো মোবাইলটা নিয়েই বসবে। এটা হতে পারে যে অনেক কিছু হতে পারে, তাকে লেখার অভ্যাস করানো, তাকে কোনো বাদ্যযন্ত্র যদি শিখতে দেওয়া হয়, তাকে ছবি আঁকা শেখাতে দেওয়া যেতে পারে, আবৃত্তি শেখানো দেওয়া যেতে পারে। তাকে একটা সময় দেওয়া। হ্যাঁ, তাকে একটা সময় ব্যস্ত রাখার একটা বিষয় দিতে হবে, তবে দেখা যাবে সে এই ডিজিটাল জায়গা থেকে একটু সরে গেছে। আচ্ছা স্যার, খুব চমৎকারভাবে এই বিষয়টা কিন্তু আপনি উল্লেখ করে বললেন। এবার শেষ প্রশ্ন দিকে চলে আসছি, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। একটু জানতে চাচ্ছি যে এই যে দীর্ঘক্ষণ কন্ট্যাক্ট লেন্স যেগুলো রয়েছে, কিছু কন্ট্যাক্ট লেন্স তো থাকে পাওয়ার থাকে, যেগুলো ডাক্তারাই প্রেসক্রাইব করে থাকেন, আর কিছু কন্ট্যাক্ট লেন্স থাকে যেটা নিজে থেকে আমরা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, বিভিন্ন অপটিক্স দোকানগুলোতে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে পড়ি। তো এই যে দীর্ঘক্ষণ পরে থাকলে চোখের কি কি সমস্যা হতে পারে? ওই একই বিষয় আসতেছে, যদি আপনি পরিমিত ব্যবহার করেন কোনো অসুবিধা হবে না, আর আপনি যদি আইনের বাইরে ব্যবহার করেন অসুবিধা হবে। আমরা বলি যে কন্ট্যাক্ট লেন্স সেটা কসমেটিক হোক, সেটা পাওয়ারওয়ালা হোক, সবই ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। খালি কন্ট্যাক্ট লেন্সের কোয়ালিটিটা যেন ভালো হয়। আর দ্বিতীয় হলো যে প্রয়োজনের সময়টুকুই শুধু ব্যবহার করেন, বাকি সময় খুলে ফেলেন। স্যার, কন্ট্যাক্ট লেন্সে কিন্তু আরেকটা কন্ট্রোভার্সি আছে যে বেশি তাপের দিকে গেলে কন্ট্যাক্ট লেন্সটা গলে যেতে পারে, তখন চোখের অসুবিধা হয়। সে কখনো হবে না, কন্ট্যাক্ট লেন্স গলতে গেলে আগে তো চোখও গলে যাবে। সুতরাং এই জিনিসটা একেবারে একটা ভুল ধারণা। হ্যাঁ, তবে কন্ট্যাক্ট লেন্স যাদের চোখে ড্রাইনেস আছে তারা অবশ্যই কন্ট্যাক্ট লেন্স যখন পরবেন সাথে টিয়ার ড্রপও ব্যবহার করবেন, তবে তাদের এই ড্রাইনেসটা হবে না। লং টার্ম যদি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা হয় তারও একটা পার্শ্ব প্রতিক্রিয়া তো ড্রাই আই হওয়া। সুতরাং যাদের ড্রাই আই একটু হওয়ার একটা প্রবণতা আছে তারা যদি টিয়ার ড্রপ ব্যবহার করতে থাকলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় আজকে আমাদেরকে দেবার জন্য এবং এই গুরুত্বপূর্ণ বিষয় আমার সাথে আলোচনা করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে যমুনা টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আসতে। ধন্যবাদ স্যার। দর্শক, এই ছিল ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।